চ্যাপ্টারের শুরুতে দেখা যায় লুফি আর কবি ওই ছোট নৌকাটা করে যেখানে জোরো আছে সেখানে যাচ্ছে। কবি লুফিকে বলেছিল যে জোরো নাকি একটা দানবের মতো। তো লুফি বলে দানব? হ্যাঁ। কবি বলে হ্যাঁ লুফি চান, জোরো আবার পাইরেটদের শিকারী নামেও পরিচিত। ও খুবই একটা ভয়ানক মানুষ। অনেকে আবার এটাও বলে ও নাকি একটা রক্তখেকো কুকুরের মতো, জাস্ট সমুদ্রের আশেপাশে ঘুরে বেড়ায় আর পাইরেটদের শিকার করে। ও একটা দানব মানুষের রূপে আছে। লুফি বলে আচ্ছা তাই নাকি? কবি বলে যে হ্যাঁ, এর জন্য বলছি ওকে দলে নেওয়ার চিন্তা ভাবনাটা ছেড়ে দাও। লুফি বলে আমি এখনো ঠিক করিনি যে ওকে আদৌ দলে নেব কিনা, কিন্তু ও যদি একটা ভালো মানুষ হয়। কবি লুফিকে আটকে বলে যে ওকে বন্দি বানানো হয়েছে কারণ ও বাজি। এরপর দেখা যায় লুফি আর কবি ওই মেরিনের বেসটায় পৌঁছে গেছে। লুফি কবিকে প্রশংসা করে নিয়ে আসার জন্য, কারণ ওরা ওখানে পৌঁছে গেছে। কবি ওটায় সেরকম একটা ইমপ্রেস না হয়, বলে এটা মানে একদমই বেসিক দিক নির্ণয়। কবি লুফিকে এটাও বলে যে তুমি যদি সমুদ্রে ভবঘুরের মতো ঘুরে বেড়াও তুমি জীবনে পাইরেট হতে পারবে না, অন্তত একটা দিক নির্দেশক জোগাড় করো। লুফি ওইসবে পাত্তা না দিয়ে বলে চলো খাবো। এরপর ওরা দুজন এক জায়গায় খেতে আসে। খেয়ে দিয়ে লুফি বলে ওকে এখান থেকে আমরা যে যার দিকে চলে যাব, তুই তো সবকিছু দিয়ে দিবি একটা ভালো মেরিন হওয়ার জন্য। কবি কাঁদতে কাঁদতে লুফিকে ধন্যবাদ জানায় আর এটাও বলে যে তোমার কিন্তু একটা মহান পাইরেট হতেই হবে। আফসোসও করে যে ওরা ভবিষ্যতে একে অপরের শত্রু হবে। লুফি তখন ভাবে যে জোরো কি এখনো ওই মেরিনদের বেসে আছে। তারপর দেখা যায় যে যেই মোমেন্টে লুফি জোরোর নামটা নেয় যে যার মতো আতঙ্কে চলে যায়। কবি বলে যে মনে হচ্ছে এখানে জোরোর নামটা মুখে নেওয়া উচিত হবে না। কবি বলে যে আমি রাস্তায় আসার সময় দেখেছিলাম এই বেসে একজন লেফটেন্যান্ট আছে মর্গ্যান নামে, তার নাম শুনে লোকেরা আরো আতঙ্কে চলে যায়। লুফি এসব সিন দেখে হাসতে হাসতে বলে কি আজও একটা রেস্টুরেন্ট, এখানে আবার আসতে হবে। কবির ওদিকে মনে একটা খটকা লাগতে থাকে। কবি বলে যে আমি ভাবছি জোরোর নাম শুনে ওরা আটকে উঠলো কারণ হচ্ছে ও যে কোনো সময় পালিয়ে যেতে পারে, কিন্তু ওরা একটা মেরিনের লেফটেন্যান্টের নাম শুনে কেন ভয় পাবে? লুফি বলে নিশ্চয়ই কিছু খারাপ করেছে তাই না? কবি ওটা মানতেই চায় না। এরপর মেরিনের বেসটাকে দেখায়, ওর সামনে লুফি আর কবি এসে দাঁড়িয়েছে। লুফি বলে বেসটাকে অতটা ভালো দেখতে না, কাছাকাছি। এবার কবি যেহেতু মেরিন হতে চেয়েছিল, লুফি কবিকে উৎসাহিত করে, বলে যা। কবি বলে আমি এখনো প্রস্তুত না, আর ওদিকে ওই রেস্টুরেন্টে খাওয়ার সময় আমি একটু ভাবলাম জিনিসটা নিয়ে। কবি কথা শেষ করতে পারে না, লুফি দেখে পাঁচিল টপকাচ্ছে। লুফি জোরোকে খুঁজতে থাকে যে কোথায় ও। কবি লুফিকে বলে তুমি ওকে অত সহজে খুঁজে পাবে না, ওকে যত সম্ভব একটা লুকানো জায়গায় রাখা আছে। লুফি বলে না না, আমি ওখানে কিছু একটা দেখেছি, ওটা জোরো হতে পারে। কবি চমকে যায়। এরপর একটা ভয়ানক মুখ দেখানো হয়। কবি আর লুফি দুজনেই পাঁচিলের ওপর উকি মারে। লুফি বলে ওই যে ওই লোকটাকে দেখ। কবি ওকে দেখেই চমকে যায়, পাঁচিলের নিচে পড়ে যায় কবি। লুফি বলে কি হলো? কবি বলে ওটাই রোরোনোয়া জোরো। কবি আতঙ্কে বলতে থাকে ওই যে কালো কালারের পট্টি আর ওর কোমরের চারপাশে ওই কাপড়, ওটাই রোরোনোয়া জোরো, ওটাই ও। আর ওর চারপাশে যে খতরনাক একটা আভা বইছে, ওটা কনফার্ম জোরো। দেখা যায় রোরোনোয়া জোরো বন্দি হয়ে আছে। লুফি ওকে দেখে বলে তো এই জোরো? দেখে তো মনে হচ্ছে দড়িগুলো সহজেই ছিঁড়ে ফেলা যাবে। কবি কথাবার্তা শুনে ভয় পেয়ে যায়। কবি বলে ইয়ার্কি মেরো না, তুমি যদি ওকে ছেড়ে দাও ওই শহরে যা ইচ্ছা তাই করবে, তোমাকে মেরেও ফেলবে। দেখা যায় জোরো ওদের দেখতে পায় আর ডাক দেয়, ওই তুমি দয়া করে আমাকে একটু ছেড়ে দিতে পারবে? আমি 9 দিন ধরে এখানে বাধা আছি, হাঁপিয়ে গেছি। লুফি ওকে দেখে বলে কবি দেখো হাসছে। কবি তো তখনও আতঙ্কে থাকে। জোরো এটাও বলে যে আমি এর প্রতিদান দেবো তোমায়, আমি দরকার হলে একজন পলাতককে খুঁজে বার করে তার পুরস্কারটা তোমায় আমি দিয়ে দেবো। আমি মিথ্যা বলছি না, আমি নিজের কথা রাখি। কবি ভয়তে লুফিকে ওরম করতে না করে। কবি বলে ওর কথায় ঘোল খেয়ে যেও না, তুমি যদি ওকে ছেড়ে দাও ওরা আমাদের মেরে ফেলবে আর পালিয়ে যাবে। লুফি বলে না, ও আমাকে মারতে পারবে না, কারণ আমিও শক্তিশালী। ওদিকে জোরো কথা শুনে একটু চমকে যায়। কবি ওদিকে কাঁদতে কাঁদতে ভাবতে থাকে ভাই এর কোনো আশা নেই। এরপর দেখা যায় মই লাগিয়ে ওই দেওয়ালের ওপর কেউ একজন উঠেছে। দেখা যায় একটা বাচ্চা মেয়ে উঠে দুজনকে চুপ করতে বলছে। তারপর মেয়েটা পাঁচিলটা টপকে জোরোর দিকে এগাতে থাকে। কবি চিৎকার করে মেয়েটাকে বারণ করে ওটা করতে। জোরো মেয়েটাকে দেখে বলে ওই কি চাই এখানে? কবি লুফিকে ওই মেয়েটাকে বাঁচাতে যেতে বলে, নাহলে মেয়েটা মরে যেতে পারে। লুফি কবিকে বলে যা নিজে কর। জোরো মেয়েটাকে ধমক দিয়ে বলে তুই কি মরতে চাস, দূরে যায় এখান থেকে। দেখা যায় মেয়েটা দুটো রাইস বল নিয়ে এসছে আর জোরোকে নিজের ভাই বলে ডাকছে, আর জোরোকে বলছে ওগুলো খেতে, কারণ ও অনেকক্ষণ কিছু খায়নি। মেয়েটা এটাও বলে যে এটা ওর বানানো প্রথম রাইস বল। জোরো বলে ওর কোনো খিদে পায়নি, মেয়েটাকে চলে যেতে বলে। মেয়েটা তারপর একটু দুঃখ পেয়ে বলে, কিন্তু জোরোর কথা শেষ করতে না দিয়ে বলে আমার ওটা চাই না, এখান থেকে চলে যা, আর যদি না যাস আমি মেরে ফেলবো তোকে। তারপর দেখা যায় একটা ছেলে ওই এরিয়াতে ঢুকলো। ছেলেটা হলো সেই মেরিন লেফটেন্যান্টের ছেলে, নাম হচ্ছে হেলমেপ্পো। জোরোকে বলে বাচ্চাদের ওপর গরম না নিতে, না হলে আমি আমার বাবাকে গিয়ে বলে দিতে বাধ্য হব। লুফি ইনস্ট্যান্ট বলে ওঠে যে কোন একটা পাগলা এসছে এখানে,
কবি বলে ও নিশ্চয়ই কোনো একজন গুরুত্বপূর্ণ মানুষ হবে। যাই হোক, বাঁচা গেল, মেয়েটা তো এখন সুরক্ষিত থাকবে। দেখা যায় জোরো একটু বিরক্ত হয়েছে আর বলে, আরে এটা তো সেই লেফটেন্যান্টের ছেঁচড়া ছেলেটা। জোরোর ওই কথা শুনে ছেলেটা বলে, হ্যাঁ বেশি বাড়িস না, আমার বাবা কিন্তু একজন মেরিন লেফটেন্যান্ট। তারপর দেখা যায় ছেলেটা ওই বাচ্চা মেয়েটার কাছে যায় আর হাত দিয়ে ওই রাইস বল একটা নিয়ে বলে, দেখে তো ভালোই সুস্বাদু মনে হচ্ছে। মেয়েটা বারণ করে ওকে নিতে। তারপর যেই ছেলেটা ওটা খায়, খেয়ে মুখটা একদম বিচ্ছিরি করে বলে, বিচ্ছিরি খেতে, বেশি চিনি হয়ে গেছে, এর মধ্যে তো নুন দেওয়া উচিত। তারপর মেয়েটা বলে, কিন্তু আমি তো ভেবেছিলাম এগুলো যদি একটু বেশি মিষ্টি হয় তাহলে আরো বেটার খেতে হবে। তারপর ওই ছেলেটা ওই রাইস বলটাকে নিচে ফেলে দিয়ে ওটা পাড়াতে থাকে আর বলতে থাকে যে একটা মানুষ কি করে এরকম বাজে একটা জিনিস খেতে পারে। মেয়েটা ওখানে কষ্ট পেয়ে ওকে ওসব না করতে বলতে থাকে যে এরকম করলে ও আর খেতে পারবে না এটা। ওদিকে কবি দূর থেকে দেখে আর বলে যে এটা খুবই নিষ্ঠুর, মেয়েটা এত কষ্ট করে ওই জিনিস দুটো বানিয়েছিল। তারপর দেখা যায় ছেলেটা হাসতে হাসতে বলছে যে কোনো অসুবিধা নেই, চিন্তা করো না, পিঁপড়েগুলো খেয়ে নেবে, আর হাসতে থাকে। মেয়েটা ভাবতে থাকে যে এটা যাই হয়েছে খুবই নিষ্ঠুর হয়েছে, আমি অনেক কষ্ট করে এগুলো বানিয়েছিলাম। ছেলেটা মেয়েটার দিকে তাকিয়ে একটা ফেক ইমোশন দিয়ে বলতে থাকে, আরে কাঁদিস না, এমনি এমনি আমার এই ছোট বাচ্চা বাচ্চা ভালো লাগে না। তারপরে বলে, সবই তোরই দোষ, জানিস তো এখানে কি লেখা আছে দেখতে পাসনি? যেই এই কয়েদিটাকে সাহায্য করবে তাকে একই রকম কারাদণ্ড দেওয়া হবে। কে লিখেছে এটা? মেরিন লেফটেন্যান্ট মর্গ্যান। আর তুই ভালো করেই জানিস আমার বাবা কতটা ভয়ানক হতে পারে। তুই যদি একটু বড় হতি তো তোকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। তারপর পেছনে একজন মেরিনকে ডেকে বলে যে এই বাচ্চাটাকে বাইরে বের করে দে। দেখা যায় ও একটু হতচত খেয়ে যায়। তারপর কলার ধরে ওকে বলে যে আমি তোকে বলছি বাচ্চাটাকে এখনই বের কর এখান থেকে, তুই কি আমার কথার অমান্য করছিস? তাহলে আমি আমার বাবাকে বলে আসবো। তারপর মেয়েটা ভয় পেয়ে বলে ঠিক আছে। তারপর দেখা যায় মেয়েটাকে পাঁচিলের ওপর থেকে ছুঁড়ে মারা হয়েছে। লুফি মেয়েটাকে ধরে নেয়। কবি এসে মেয়েটাকে বলে তুমি ঠিক আছো তো? ওই ফালতু লোকজনগুলো। লুফি কিছুক্ষণ ভাবে। তারপর আবার দেখা যায় জোরোর ওখানে ওই ছেলেটা বলছে, আমি ভাবতে পারিনি যে তোর সহ্য ক্ষমতা এতটা ভালো হবে, আমি তোকে 1 মাসের জন্য বাঁচিয়ে রাখ। জোরো ওদিকে বলে তুই কিন্তু তোর কথাটা রাখিস। আবার ছেলেটা চলে যেতে যেতে বলে, আরে হ্যাঁ আমি আমার কথা তো রাখবই। বেসিক্যালি কথাটা ছিল জোরো যদি 1 মাসের জন্য ওরমভাবে থাকতে পারে তো ওকে ছেড়ে দেওয়া। ওটা বলে জোরোকে গুড লাক বলে চলে যায়। তারপর হঠাৎ দেখা যায় জোরোর সামনে লুফি এসছে। জোরো লুফিকে বলে তুই এখন এখান থেকে যাসনি, এখান থেকে চলে যা, না হলে ছেলেটা ওর বাবাকে গিয়ে বলে ফেলবে। লুফি বলছে আচ্ছা তাই নাকি, আমি আসলে আমার পাইরেটের ক্রিউতে জয়েন করার জন্য কাউকে খুঁজছি। জোরো ওটা শুনে বলে জলদস্যু, তো বেসিক্যালি তুই তো নিজের জীবনের উপর হাল ছেড়ে দিয়েছিস আর একটা ফালতু লোক হয়ে গেছিস। লুফি ওসব শুনে বলে যে এটা আমার স্বপ্ন, পাইরেট হওয়াটা কোনো খারাপ জিনিস না। জোরো এটাও বলে ওকে তুই আমাকে এটা বলিস না আবার যে তুই আমাকে এখান থেকে ছেড়ে দিবি তারপর আমাকে জোর জবরদস্তি করবি জয়েন করার জন্য। আমি এখন এটা নিয়ে ভাবিনি কিছু, কারণ সবাই ভাবে তুই একটা বাজে লোক। জোরো বলে আচ্ছা বাজে লোক, হ্যাঁ আমি কোনোদিনই জয়েন করবো না তোকে, কারণ আমার অন্য একটা জিনিস আছে যেটা আমার সামলাতে হবে। তুই আমাকে হেল্প না করলেও আমি বেঁচে যাব, আমার শুধু আর 1 মাস বেঁচে থাকতে হবে। ছেঁচড়াটা আমাকে কথা দিয়েছে যে আমাকে ছেড়ে দেবে যদি 1 মাস বেঁচে থাকে। আমি বেঁচে থাকার জন্য সব কিছু করবো আর নিজের স্বপ্ন পূরণ করবো। লুফি এটাই না অনেক আনন্দ পেয়ে যায়, বলে তাই নাকি, আমি যদি তোর জায়গা হতাম তাহলে আমি 1 সপ্তাহ খিদেতেই মরে যেতাম। জোরো বলে এই কারণেই আমি আর তুই আলাদা, অন্য কাউকে খুঁজে নেয় জয়েন করানোর জন্য। তারপর লুফি চলে যেতে থাকে ওখান থেকে। হঠাৎ জোরো ওকে থামিয়ে বলে ওই জিনিসটা একটু আমার জন্য তুলে দিতে পারবি? তুই এটা খেতে চাস, কিন্তু এই রাইস বলটা তো পুরো কাদায় মেখে গেছে। যাই হোক, তোর যা খিদেতে অবস্থা, তুই কোনটা কি খাবি অত তো আর চুজ করতে পারবি না। জোরো ওদিকে ওকে চুপ করতে বলে আমাকে খাইয়ে দে জাস্ট, আমি সব খেতে চাই ওটা। তারপর দেখা যায় জোরো ওটাকে চিবিয়ে গিলে ফেলে। লুফি জোরোকে বলে তুই কি নিজেকে মেরে ফেলতে চাস? জোরো কাস্তে কাস্তে বলে ওই বাচ্চা মেয়েটাকে বলিস। লুফি বলে কি বলবো, রাইস বলগুলো খুবই সুস্বাদু ছিল আর ধন্যবাদ জানায়। লুফি এই সব দেখে হাসতে থাকে। এরপর দেখা যায় লুফি আর কবি ওই বাচ্চা মেয়েটার সঙ্গে দেখা করতে গেছে। লুফি বাচ্চা মেয়েটাকে বলে যে জোরো সব খেয়ে নিয়েছে ওই রাইস বল। বাচ্চা মেয়েটা ওটা শুনে খুবই আনন্দ পায়। কবি এসব শুনে আর দেখে একটু অবাক হয়ে যায় আর ভাবতে থাকে জোরো কি সত্যি অতটাই বাজে একটা মানুষ যেমন লোকজন বলে? মেয়েটা বলে না ও ওরকম না। মেয়েটা বলে ভাই কোনো খারাপ জিনিস করেনি, এই শহরের লোকজন এমনি ওকে ভয় পায়। ওকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আমার জন্যই, কারণ ও হেলমেপ্পোর পোষা নেকড়েকে মেরে ফেলেছিল। এটাও হেলমেপ্পোরই দোষ, কারণ হেলমেপ্পো ওর পোষা নেকড়েকে ছেড়ে দিয়েছিল আর ও ওরকম ভাবে শহরের মধ্যে ওপেনলি ঘুরে বেড়াতো আর সবাই ভয় পেয়ে গেছিল। লুফি বলে তো তুই বলতে চাইছিস যে জোরো শুধু অ্যারেস্ট হয়েছে কারণ ও হেলমেপ্পোর নেকড়েকে মেরে ফেলেছে? মেয়েটা বলছে হ্যাঁ। কবি তারপর ভাবতে ভাবতে বলে যে হ্যাঁ তুই ঠিকই বলছিস, হতে পারে ও একটু বদমেজাজি, কিন্তু পলাতকদের এরম ভাবে তাড়া করে বেড়ানো এটাও বড়সড় কিছু অপরাধ না।
মেয়েটা বলে যে এই শহরের বাজে লোক একমাত্র মর্গ্যানরা, তোমরা যদি ওদের অমান্য করো তো তোমাদের ওরা মেরে ফেলবে, তাই সবাই ওদের ভয় পায়। তারপর দেখা যায় হঠাৎ হেলমেপ্পো আসছে চিল্লাতে চিল্লাতে, কার এত সাহস মাথা উঁচু করার, আমি আমার বাবাকে বলে দেবো। সবাই দেখা যায় মাথা নত করে বসে আছে, আর হেলমেপ্পো চিল্লাতে চিল্লাতে আসছে, তোমরাও কি রোনা জোরার মতো হতে চাও? আমি তো ওকে 3 দিন পরেই জনগণের সামনেই মেরে ফেলবো, আর ওকে একটা উদাহরণ হিসাবে রেখে দেবো। খুবই মজাদার হবে ব্যাপারটা। লুফি হঠাৎ চমকে যায়, 3 দিন? লুফি ওকে বলে তুই না ওকে বলেছিলি যে 1 মাস সময় দিবি? হঠাৎ হেলমেপ্পো চমকে যায়, কারণ ওর সঙ্গে লুফির আগে কথা হয়নি। হেলমেপ্পো বলে, কে ভাই তুই, কি অসভ্য, আমি তো ওর সঙ্গে শুধু ইয়ার্কি করছিলাম, একমাত্র একটা বলদই ওসব বিশ্বাস করবে, বলে হাসতে থাকে। তখন লুফির ওই কথাটা মনে পড়ে জোরোর, যে জোরো তো ওই চিন্তাভাবনা নিয়ে আছে যে 1 মাস আর বেঁচে থাকলে ওকে ছেড়ে দেওয়া হবে। লুফির সঙ্গে সঙ্গে মাথা গরম করে হেলমেপ্পোর মুখ পেঁচিয়ে একটা ঘুষি মেরে দেয়। সবাই এই সিনটা দেখে চমকে যায়। কবি লুফিকে আটকাতে যায়, লুফি আরো মারতে যায় ওকে। লুফিকে বলে, আরে তুমি কি মেরিনদের সঙ্গে পাঙ্গা নিতে চাও নাকি? তখন দেখা যায় লুফি কবিকে বলে, কবি আমি ঠিক করে নিয়েছি, আমি জোরোকে বলবো আমার দলে আসার জন্য।